অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা মাধ্যমিক 2026কে পাখির চোখ করে আগিয়ে চলেছ, তোমাদের জন্যই আজকের ভিডিওটা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এবিটিএ টেস্ট পেপারের সমাধান পর্ব শুরু করছি। তোমরা সকলেই জানো গত নভেম্বর মাসের 25 তারিখ তোমাদের এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে। তাই আমরা এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি সাবজেক্ট নিয়ে এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতগুলো কোশ্চেনের সেট আছে প্রত্যেকটা সেটকে একদম পুরোপুরি ডিটেলসে সিন আনসিন গ্রামার এবং ভোক্যাবস সেই সঙ্গে রাইটিং স্কিল সব কিছু ক্লিয়ার করব আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তো আজকের প্রথম ভিডিওতে আমরা টেস্ট পেপারের প্রথম যে ইংরেজির কোশ্চেন সেট আছে পেজ নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় যে কোশ্চেন সেট আছে ওই কোশ্চেন সেটটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া পরবর্তী সমস্ত এডুকেশনাল ভিডিও এবং সেই সঙ্গে তোমাদের এই যে এবিটিএ টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন সেটের অ্যান্সার তোমরা ঘরে বসে তোমার স্মার্টফোনের মাধ্যমে পেয়ে যাও। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো পেজ নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় কি আছে চলো দেখে নেই। তো প্রথমে কি বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তোমরা সকলেই জানো তোমাদের মাধ্যমিকের যে কোশ্চেন পেপার হয় সেখানে 4টা পার্ট থাকে। প্রথম পার্টে কি থাকে? সিন থাকে, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে যে গল্প বা কবিতা সেখান থেকে প্যাসেজ তুলে দিয়ে কোশ্চেন দেওয়া হয়। 2 নম্বর পার্টে কি থাকে না আনসিন, মানে বইয়ের গল্পের বাইরে আরও একটা গল্প, সেটা যে কোনো জায়গা থেকে নিয়ে তোমাকে দেওয়া হবে এবং সেখান থেকে 20 নম্বরের কোশ্চেন দেওয়া হয়। এবং 3 নম্বর যে পার্টটা আছে সেখানে কি থাকে না গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবং 4 নম্বর পার্টে তোমরা সকলেই জানো সেখানে থাকে রাইটিং স্কিল এবং পুরোপুরি 30 নম্বরের। তো প্রথমে তাহলে এখানে কি বলা হচ্ছে সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন। তো সিনের মধ্যে তোমাদের কোন গল্প দেওয়া হয়েছে চলো দেখে নেই। কি বলছে এখানে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে কি বলছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে নিচের যে প্যাসেজটা আছে বা নিচের যে প্যারাগ্রাফটা আছে এটাকে কেয়ারফুলি পড়ো এবং তার নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। তো এখানে প্যাসেজে কি বলা হচ্ছে ইট ইজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার, অর্থাৎ সামারের সময় বা গ্রীষ্মকালে এই বিগ হাফ মুন আইল্যান্ডটা এটা খুব সুন্দর মনে হয়। লাভলি মানে হচ্ছে সুন্দর। তো প্যাসেজটা কোথায় থেকে নেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো, আওয়ার রানঅ্যাওয়ে কাইট বাই লুসি মড মন্টগোমারি। তোমরা সকলেই জানো এর পূর্বে গত যে 3 বছর যে প্রশ্নগুলো হয়েছিল বাকি 3টা যে গল্প আছে সেখান থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। তাই এবারের জন্য অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ 99% গ্যারান্টেড যে প্যাসেজটা তোমাদের আসবে সেটা হচ্ছে লুসি মড মন্টগোমারির আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই প্যাসেজ থেকে। তাই অবশ্যই এই প্যাসেজ এবং এই সঙ্গে যতগুলো লুসি মডের যে প্যাসেজ আছে বা আওয়ার রানঅ্যাওয়ে কাইটের যতগুলো প্যাসেজ আছে সেগুলোকে অবশ্যই মন দিয়ে পড়বে এবং তার সমস্ত প্রশ্নগুলোকে ক্লিয়ারলি করে রাখার চেষ্টা করবে। তো কি বলা হচ্ছে তাহলে যে গ্রীষ্মকালে এই বিগ হাফ মুন আইল্যান্ডটাকে অনেক সুন্দর লাগে। আর কি বলছে হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর লাগে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এই হারবারটা বা এই দ্বীপটা নীল থাকে আর কেমন হয় বলছেন কাম মানে এবং শান্ত থাকে। সেই সঙ্গে কি বলছে উইথ দ্য লিটিল উইন্ড অ্যান্ড রিপিলস, উইথ লিটিল মানে সঙ্গে ছোট ছোট উইন্ড থাকে মানে বাতাস তো ছোট হয় না। তো এখানে কি বলবো যে হালকা বাতাস থাকে আর কি থাকে বলছেন রিফিল মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ। তো সমুদ্র যে আছে সমুদ্রে থাকে ছোট ছোট ঢেউ আর পাশে থাকে হালকা বাতাস। তারপরের লাইনে কি বলছে এভরি সামার মানে প্রতি গ্রীষ্মকালে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকে। তো এখানে আমরা জানি যে আমাদের রাইটার যিনি আছেন বা আমাদের ন্যারেটর যিনি আছেন তিনি হচ্ছে ক্লড এবং ফিলিপ্পা। তো এদের কি হয় প্রতি গ্রীষ্মকালে এনাদের মনের মধ্যে কিছু হবি জন্মায় অর্থাৎ কিছু শখ হয়। যেমন কি বলছে দ্য লাস্ট সামার মানে গত গ্রীষ্মকালে বা শেষ গ্রীষ্মকালে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম মানে মিমি আর ডিকের আসার পূর্বে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিলাম। আর কি বলছে বয় অন দ্য মেনল্যান্ড, এ বয় একটা ছেলে অন দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের মানে এই দ্বীপের বাইরে যে মূল যে ভূখণ্ড আছে সেখানকার একটা ছেলে কি করেছিল শোড ক্লড মানে ক্লডকে দেখিয়ে দিয়েছিল। কি দেখিয়েছিল? হাউ টু মেক দেম মানে কিভাবে ঘুড়ি ওড়াতে হয় বা কিভাবে ঘুড়িকে তৈরি করতে হয়। তারপরে কি হচ্ছে ব্যাক অন দ্য আইল্যান্ড মানে আইল্যান্ডে ফিরে আসার পরে উই মেড প্লেনি অফ কাইটস, আমরা তৈরি করেছিলাম প্লেনি অফ কাইটস প্রচুর পরিমাণে ঘুড়ি। আর কি বলছে ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড
ক্লড চলে যেত কোথায়, বলছে টু দ্য আদার সাইড মানে অন্য একটা দিকে, আর কি বলছে অফ দ্য আইল্যান্ড মানে এই দ্বীপের, আর কি হতো বলছে অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলা করতাম, কি খেলা করতাম বলছে শিপরেক মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। তো আমরা শিপরেক মেরিনার্স খেলা করতাম ঘুড়ি দিয়ে একে অপরকে সিগন্যাল দিয়ে। তো চলো দেখে নেই এরপর পরবর্তী পার্টে কি বলছে এখানে, বলছে উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, কেমন বলছে কি দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার্স, বলছে যেটা কেমন ছিল ওয়াজ বিগ মানে যেটা ছিল বড়, আর কি ছিল বলছে অ্যান্ড কাভার ছিল মানে ঢেকে রাখা ছিল উইথ লাভলি রেড পেপার্স মানে সুন্দর লাল রঙের পেপার দিয়ে, সঙ্গে কি বলছে উই পেস্টেড আমরা পেস্ট করেছিলাম বা আমরা জুড়ে রেখেছিলাম কি বলছে গোল্ড টিনসেল স্টার্স মানে সোনালি কালারের ছোট ছোট তারার চিহ্ন, আর কি বলছে অল ওভার ইট মানে এটার উপরে, অর্থাৎ এই ক্লড আর ফিলিপ্পার এদের যে ঘুড়ি ছিল একটা বড় লাল রঙের ঘুড়ি ছিল, সেই ঘুড়ির উপরে গোল্ড অর্থাৎ সোনালি কালারের তারা তারা চিহ্ন সেগুলোকে সেট আপ করে রেখেছিল। আর কি বলছে কি যে অ্যান্ড হ্যাড রিটেন এবং আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম আওয়ার নেমস আমাদের নামগুলো, কোথায় বলছে ফুল অন নেমস ফুল অন 8 মানে কি আমাদের পুরো নামগুলো এই ঘুড়ির উপরে আমরা লিখে রেখেছিলাম। এরপরে কি বলছে কি নাম লিখেছিলাম ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড মানে ওদের যে দুজনের নাম ছিল সেই নামগুলোকে ওই ঘুড়ির উপরে লিখে নিয়েছিল বা লিখে রেখেছিল। এরপর কি হচ্ছে বলছে অ্যান্ড বিগ হাফ মুন লাইট হাউস এবং সেই সঙ্গে তাদের যে বসবাসের যে স্থান অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউস সেই নামটাও তারা লিখে দিয়েছিল। এবার কি হচ্ছে পরবর্তী পার্টে দেখো কি বলছে ওয়ান ডে একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড সেখানে প্রচুর হাওয়া হয়েছিল বা প্রচুর হাওয়া বইছিল, কি হচ্ছিল তারপর ফর কাইট ফ্লাইং কিসের জন্য ঘুড়ি ওড়ানোর জন্য, মানে একদিন সেখানে এমন হাওয়া বইছে যেন মনে হচ্ছে এটা ঘুড়ি ওড়ানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত। তারপর কি হচ্ছে বলছে আই এম নট শিওর মানে আমি নিশ্চিত ছিলাম না হাউ ইট হ্যাপেন কিভাবে এটা ঘটেছে, মানে এখানে ন্যারেটর বলছেন যে কিভাবে যে ঘটনাটা ঘটলো এই নিয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত নয়। কি ঘটনা ঘটেছে বলছে বাট আই ওয়াজ ব্রিঙ্গিং, বলছে বাট মানে কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং আমি কি করছিলাম ব্রিং করছিলাম মানে আমি আনছিলাম, কি আনছিলাম দ্য কাইট মানে একটা ঘুড়িকে, কোথায় থেকে বলছে ফ্রম দ্য হাউস বাড়ি থেকে। তো একদিন সেই দ্বীপের মধ্যে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, যে হাওয়াটা ছিল মানে ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত, আর সেই দিনই যে ফিলিপ্পা লিড তিনি কি করছেন বাড়ি থেকে ঘুড়িটাকে বয়ে আনছেন। আর তারপরে কি হচ্ছে বলছে আই ট্রিপড আমি হোঁচট খেলাম অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পাথরের উপর পড়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে কি হলো বলছে মাই এলবো মানে আমার যে কোনোই ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট এটা পরিষ্কারভাবে বা এটা ঘুড়ির মধ্যে প্রবেশ করলো বা ঘুড়ির মধ্যে চলে গেল, আর কি হচ্ছে বলছে মেকিং এ বিগ হোল আর একটা বড় গর্ত হয়ে গেল। তো এই ছিল আমাদের সিনের যে প্যাসেজ লুসি মন্টগোমারির লেখা আমার রানাওয়ে কাইট থেকে নেওয়া। তো চলো প্যাসেজটা যদি তোমরা বুঝতে পারো তাহলে নিশ্চয়ই পরবর্তী অ্যান্সারগুলোও তোমরা পারবে। তো প্রশ্নগুলোর মধ্যে কি হচ্ছে চলো দেখে নেই। তো প্রথমে কি বলছে এখানে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে চারটা করে অপশান তোমরা সকলেই জানো যেগুলোকে এমসিকিউ বলা হয়। এই চারটার মধ্যে সঠিক উত্তরটিকে নির্বাচন করে শূন্যস্থানকে কমপ্লিট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তো চলো দেখে নেই প্রথম প্রশ্নে এখানে কি বলছে ওয়ান ডে একদিন দেয়ার কেম মানে সেখানে এসেছিল ফর কাইট ফ্লাইং মানে ঘুড়ি ওড়ানোর জন্য এ গ্র্যান্ড একটা বিশাল। তো একদিন সেখানে ঘুড়ি ওড়ানোর জন্য বিশাল কি এসেছিল, অপশানগুলো কি কি দেখে নেই বলছে উইন্ড মানে হচ্ছে বাতাস। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বোর্ডে অপশানগুলো লিখে দিয়েছি এবং এর মধ্যে যেটা সঠিক হবে সেটাকেই আমরা ওখানে টিক দেবো। তো দেখো প্রথমে তাহলে কি বলছে একদিন সেখানে ঘুড়ি ওড়ানোর জন্য বিশাল কি এসেছিল, প্রথমে বলছে উইন্ড মানে কি বাতাস এসেছিল, 2 নম্বর বলছে রিপিল মানে ছোট ছোট ঢেউ তাই এসেছিল কি, 3 নম্বরে বলছে স্ট্রম মানে ঝড় এসেছিল, নাকি 4 নম্বরে টাইট জোয়ার এসেছিল কোনটা। তো আমরা সকলেই জানি ঘুড়ি ওড়ানোর জন্য ওখানে কি এসেছিল না বিরাট উইন্ড এসেছিল বা বাতাস এসেছিল। তোমরা যদি আলোচ্য প্যাসেজের 3 নম্বর যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের প্রথম লাইনটা দেখো, ওখানে বলা হয়েছিল যে আওয়ার ডে, ওটা আওয়ার ডে না ওটা ওয়ান ডে হবে, যে ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তো অবশ্যই এখানে অপশন নাম্বার 1 উইন্ডটাই উত্তর হয়ে যাবে। তো চলো দেখে নেই এবার কোশ্চেন নাম্বার বি, এখানে কি বলা হচ্ছে বলছে দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল, দ্য আইল্যান্ড মানে এই আইল্যান্ডকে বা দ্বীপটাকে লুকস বিউটিফুল মানে সুন্দর দেখতে লাগে কোন সময়, চারটে অপশান ইন উইন্টার মানে শীতকালে, নাকি ইন মনসুন মানে বর্ষাকালে, নাকি ইন সামার গ্রীষ্মকালে, নাকি ইন স্প্রিং অর্থাৎ বসন্তকালে, কোন কালে হারবারটাকে দেখতে সুন্দর লাগে। তো অবশ্যই তোমাদের উত্তর হয়ে যাবে ইন সামার। যদি তোমরা প্যাসেজের প্রথম যে লাইনটা আছে ফলো করো, দেখো এখানে লেখা আছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, অর্থাৎ সামারের সময় বা গ্রীষ্মকালেই বিগ হাফ মুন আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর হয়, তাই এখানে সামারটাই হয়ে যাবে তোমাদের উত্তর। চলো এরপর দেখে নিই কোশ্চেন নাম্বার সি, এখানে কি বলা হচ্ছে বলছে এ মেনল্যান্ড বয় মানে মেনল্যান্ডের একটা ছেলে বলছে শোড মানে দেখিয়েছিল, কি দেখিয়েছিল হাউ টু মেক এ কাইট,
কিভাবে একটা ঘুড়ি বানাতে হয়, টু মানে প্রতি, কাকে, অর্থাৎ যে মেনল্যান্ডের একটা ছেলে কাকে দেখিয়েছিল কেমন করে ঘুড়ি বানাতে হয়। আমরা সকলেই জানি যে কাকে দেখিয়েছিল, তো এখানে অপশানে কি বলছে যে মিমিকে দেখিয়েছিল, নাকি ফাদারকে দেখিয়েছিল, নাকি ফিলিপ্পাকে, নাকি ক্লডকে। তো অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে ক্লড। তো আলোচ্য প্যাসেজের মিডিলের দিকে একটা সেন্টেন্স আছে, কি আছে যে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মানে মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়েছিল ক্লডকে কেমন করে এগুলোকে বানাতে হয়, অর্থাৎ এখানে আমাদের উত্তর হয়ে যাবে ক্লড। চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার ডি। এখানে কি বলা হচ্ছে, বলছে দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ, দ্য কাইট মানে কি ঘুড়িটা, ওয়াজ কাভার যেটাকে ঢেকে রাখা ছিল, মানে ঘুড়িটাকে কাভার করা ছিল, উইথ মানে দিয়ে, কি দিয়ে ঢাকা ছিল, বলছে রেড পেপার, ব্লু পেপার, হোয়াইট পেপার অ্যান্ড গ্রিন পেপার। তো অবশ্যই তোমাদের উত্তর হয়ে যাবে রেড পেপার। চলো এবার দেখে নেই কোশ্চেন নাম্বার ই। এখানে কি বলা হচ্ছে, বলছে দ্য প্রিভিয়াস সামার মানে শেষ গ্রীষ্মকালে বা গত গ্রীষ্মকালে ক্লড অ্যান্ড ফিলিপ্পা মানে ক্লড আর ফিলিপ্পা যারা ছিল ওয়ার ক্রেজি, তারা ক্রেজি ছিল মানে উৎসাহিত ছিল অ্যাবাউট ড্যাশ, তারা কি নিয়ে উত্তেজিত বা ক্রেজি ছিল। তো আলোচ্য যে প্যাসেজ আছে এই প্যাসেজের 4 নাম্বার লাইনের প্রথমেই দেখো দেয়া আছে যে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, মানে আমরা ঘুড়ি নিয়ে অনেক বেশি ক্রেজি ছিলাম বা উৎসাহিত ছিলাম। তো অবশ্যই তোমাদের উত্তর হয়ে যাবে মেকিং কাইটস। এখানে কি কি ছিল, প্লেইং পাইরেট কেপস ছিল, কোয়ারেলিং উইথ ইচ আদার ছিল, রাইটিং লেটার্স ছিল এবং সবশেষে ছিল হচ্ছে মেকিং কাইটস। তো অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে মেকিং কাইটস। তো চলো দেখে নেই এরপর দ্বিতীয় দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। এরপরে কি বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তো এখানে যে প্রশ্ন আছে এগুলোর উত্তরগুলো দেখে নেই চলো কেমন হয়। তো প্রথম প্রশ্ন কি আছে, বলছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড মানে ন্যারেটর এবং ক্লড পেস্ট করেছিল বা তারা লাগিয়েছিল, কি লাগিয়েছিল, তারপরে দেখো ওখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। অবশ্যই এখানে উত্তর আমি তোমাদের লিখে দিয়েছি গোল্ড টিনসেল স্টার্স অন অফার ইট। আমরা সকলেই জানি ওদের যে লাভলি যে একটা রেড পেপারের একটা ঘুড়ি ছিল, সেই ঘুড়ির উপর ওরা রেড রঙের টিনসেল স্টারকে লাগিয়ে দিয়েছিল, তাই তোমাদের উত্তর হয়ে যাচ্ছে কি গোল্ড টিনসেল স্টার্স অন অফার ইট। চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে। এখানে বলছে দ্য ন্যারেটরস এলবো মানে ন্যারেটর বা বক্তার যে কনুই কি হয়েছিল, বলছে ওয়েন্ট ক্লিয়ার, সেটা চলে গেছিল কিসের মধ্যে। তো এখানে আমরা অ্যান্সার দিয়েছি থ্রু দ্য কাইট মানে ঘুড়ির মধ্যে, আর কি হয়েছিল মেকিং এ বিগ হোল, এটুকু লিখতে পারলেই অ্যান্সার শেষ। এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে। এখানে বলছে দে ওয়ার ক্রেজি, তারা অনেক বেশি ক্রেজি ছিল কি নিয়ে, বলছে অ্যাবাউট কাইটস মানে ঘুড়ি নিয়ে। তো দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস দেওয়ার পরে শূন্যস্থান দেওয়া আছে। তো ওই লাইন দেখো ওই পর্যন্ত শেষ। তো ওই লাইনের প্রথমে যেটুকু আছে ওটাই আমাদের অ্যান্সারে লিখতে হবে। আমরা লিখে দিয়েছি কি দ্য লাস্ট সামার মানে শেষ গ্রীষ্মকালে বিফোর মিমি অ্যান্ড ডিক কেম মানে মিমি এবং ডিকের আসার পূর্বে। তো এই ছিল আমাদের 3টে শূন্যস্থান পূরণের প্রশ্ন। চলো দেখে নেই এরপর শীত দাগে কি বলা হচ্ছে। তো শীত দাগে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রু এবং ফলস কোশ্চেন আছে এবং সেই সঙ্গে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নে কি বলছে। বলছে ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়ার নট ইনথুসিয়াস্টিক অ্যাবাউট কাইটস, মানে ফিলিপ্পা এবং ক্লড তারা ঘুড়ি নিয়ে কোনো ক্রেজি বা তারা এই যে আগ্রহী ছিল না, সত্য না মিথ্যা। তো অবশ্যই লাইনটা মিথ্যা হয়ে যাবে। তাই আমি তোমাদের এখানে দিয়েছি দেখো সিয়ের দাগে প্রথম উত্তরটা এখানে ফলস হবে এবং সেই সঙ্গে কি লিখেছি সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা এই লাইনটাকে টুকে দেবে কি উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, এটুকু লিখতে পারলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো দেখে নিবার দ্বিতীয় কোশ্চেনে কি বলা হচ্ছে। বলছে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, দ্য হারবার মানে এই দ্বীপটা ওয়াজ ব্লু, এটা ছিল নীল, অ্যান্ড কাম এবং শান্ত। তো অবশ্যই এটা নীল এবং শান্ত ছিল। প্রথম লাইনেই বা প্যাসেজের প্রথমের দিকে আমরা দেখেছিলাম যেখানে বলা হয়েছিল কি দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। অবশ্যই তোমরা এই লাইনটাকে লিখে দেবে এবং এই যে বক্সের মধ্যে টি চিহ্ন দিয়ে দেবে, দিলেই তোমাদের এই দুটো অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার দেখে নেই আমরা এর পরে যে কবিতা যে পার্টটা রেখেছে কোথায় থেকে নেওয়া হয়েছে এবং কি কবিতা দেওয়া হয়েছে। তো দুইয়ের দাগে কি বলা হচ্ছে, বলছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের কবিতাটি সুন্দর করে পড়ো আর প্রশ্নগুলোর উত্তর দাও। কি কবিতা আছে দেখে নেই। বলছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। তো দেখে আমরা বুঝতে পেরেছি এটা অন্য কোনো কবিতা নয়, উইলিয়াম কপারের লেখা দ্য স্নেল কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কি বলছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, মানে ঘাসের উপর, পাতার উপর, ফলের উপর কিংবা দেয়াল, যেখানে কি হয় দ্য স্নেল স্টিক্স ক্লোজ, মানে শামুক এমনভাবে লেগে থাকে নোয়ার ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর কি বলছে অ্যাজ ইফ যেন মনে হয় হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বড় হয়েছে হাউসেস অ্যান্ড অল টুগেদার, তার বাড়ি এবং সব কিছু ওখানেই। এরপরে কি বলছে, বলছে উইথিন দ্যাট হাউস, এই ঘরের মধ্যে সিকিউর হি হাইডস, মানে সুরক্ষার সঙ্গে সে লুকিয়ে থাকে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো বিপদ আসে। আর কি বলছে, বলছে অফ স্টর্ম, সেটা ঝড়ের হতে পারে, অর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, অথবা আবহাওয়ার অন্য কোনো। তো আবহাওয়ার ঝড় হতে পারে বা
যে কোনো আবহাওয়ার পরিবর্তনের দ্বারা যে বিপদগুলো আসে সেই বিপদের সময় কি করে, শামুক তার ঘরের মধ্যে গুটিয়ে থাকে বা শামুক তার ঘরের মধ্যে লুকিয়ে থাকে। এরপরে কি বলা হচ্ছে, বলছে গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। বলছে গিভ মানে দাও, কি দাও, বলছে বাট ইজ হর্নস তার শুঁড়ে। এখানে হর্ন মানে হচ্ছে শিং হয়, কিন্তু শামুকের তো আর শিং হয় না, তাই এখানে হর্ন মানে আমরা শুঁড় বলে চিনবো। তো কি বলছে, গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি আমরা তার শুঁড়ে হালকা টাচ করি কি হবে, বলছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ চার্জ, তুমি তার সেলফ কালেক্টিং পাওয়ারকে দেখতে পাবে। এই সেলফ কালেক্টিং পাওয়ার কি, এটা অন্য কিছু নয়, নিজেকে কালেক্ট করা বা নিজেকে গুটিয়ে নেওয়াকে বলা হয়। মানে কেউ যদি শামুককে স্পর্শ করে, শামুক যে নিজেকে গুটিয়ে নেয় তার ঘরের মধ্যে বা তার খোলসের মধ্যে, এটাকেই বলা হয় সেলফ কালেক্টিং পাওয়ার। আর কি বলছে, বলছে হি শ্রিঙ্কস মানে সে লুকিয়ে পড়ে ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, সে তার ঘরের মধ্যে গুটিয়ে যায়। আর কি বলছে, বলছে উইথ মাস্ট ডিসপ্লেজার মানে অনেক বেশি বিরক্তি হয়ে। আর নেক্সট পার্টে কি বলছে, বলছে হোয়ার আর হি ডুয়েলস মানে যেখানেই সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন সে একাকী বাস করে। আমরা সকলেই জানি শামুকের বেঁচে থাকার জন্য কোনো জীবনসঙ্গী বা কোনো সাথী কারোরই প্রয়োজন হয় না, সে যেখানেই থাকে নিজের মতো করেই থাকে বা নিজে একা করেই থাকে। এরপরে কি বলছে, এক্সেপ্ট হিমসেলফ মানে নিজেকে ছাড়া, হিজ চ্যাটলেস নান্স মানে সে কারোর সঙ্গে চ্যাট করে না বা সে কারোর সঙ্গে কথা বলে না। আর কি বলছে, বলছে ওয়েল স্যাটিসফাইড সে অনেক বেশি সন্তুষ্ট থাকে, কি নিয়ে, টু বি হিজ ওন হোল ট্রেজার তার নিজের যে সম্পদ আছে তাই নিয়ে। আমরা মানুষ জাতি কি করি, আমাদের যে সম্পদ আছে বা আমাদের যা কিছু আছে এগুলো নিয়ে আমরা সম্পদ বা এই সম্পদগুলোকে নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারি না। কিন্তু শামুক কি করে, ওরা মানুষের থেকে একটু ব্যতিক্রম, কি হয়, ওর যে সম্পদটুকুই আছে সেটাকে নিয়েই সে সন্তুষ্ট হয়। তাই উইলিয়াম কপার এখানে একটা ডিপ মেসেজ দিয়েছে কি, যে একটা মানুষকেও বা সম্পূর্ণ মানুষ জাতিকে, এই হিউম্যান যে রেস আছে এই সম্পূর্ণ মানুষ জাতিকে শামুকের থেকেও শেখার মতো কিছু আছে। এরপর কি বলছে, বলছে থাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস মানে ঠিক সন্ন্যাসীর মতো করে সে তার জীবনকে কাটায়, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস তার কোনো রকমের কোনো সাথী বা কোনো জীবন সঙ্গী তার প্রয়োজন হয় না। আর কি বলছে, বলছে অ্যান্ড ইফ হি মিটস এবং যদি সে সাক্ষাৎ করে কারোর সাথে, বলছে ইফ হি মিটস অন যদি সে কারোর সঙ্গে সাক্ষাৎ করে, অনলি ফিটস দ্য ফাস্টার যত দ্রুত সম্ভব সেটাকে সে ভক্ষণ করে নেয়। অর্থাৎ শামুকের যদি কারোর সঙ্গে দেখাও হয়, সে যত দ্রুত সম্ভব সেই প্রাণীকে সে ভক্ষণ করে বা সে খেয়ে নেয়। আর কি বলছে, বলছে হু সিক্স হিম মানে যে তাকে খোঁজে, কাকে, বলছে মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড সে অন্ধের থেকেও খারাপ। মানে শামুককে যদি কেউ খোঁজে সে অন্ধের থেকেও খারাপ। কেন বলা হচ্ছে, বলছে হি অ্যান্ড হিজ হাউস মানে সে এবং তার বাড়ি আর সো কম্বাইন্ড মানে সেটা হচ্ছে একই সঙ্গে। আর কি বলছে, ইফ ফাইন্ডিং ইট যদি সে এটাকে খুঁজেও পায়, হি ফেলস টু ফাইন্ড সে ব্যর্থ হবে টু ফাইন্ড খুঁজে পেতে ইটস মাস্টার এর মালিককে বা এর প্রভুকে। অর্থাৎ যদি কোনো মানুষ শামুককে খোঁজার চেষ্টা করে, সে একজন মানে অন্ধ বলে কবি এখানে তাকে সম্বোধন করছে, কারণ শামুককে সহজে দেখতে পাওয়া যায় না। আর যদি পাওয়াও যায়, শামুকের ঘর পাওয়া যায় বা শামুকের খোলস পাওয়া যায়। আর শামুকের খোলস পাওয়া গেলেও তার মধ্যে যে শামুক লুকিয়ে থাকে, তাই আমরা বাইরে থেকে চাইলেও শামুককে দেখতে পারি না। তো এই ছিল আমাদের কবিতা। চলো দেখে নেই কবিতার প্রশ্নগুলোতে কি বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ ড্যাশ। দ্য স্নেল মানে শামুককে, সিমস মনে হয় টু হ্যাভ গ্রোন সে বড় হয়েছে, টুগেদার উইথ হিজ মানে কার সাথে। আমরা সকলেই জানি শামুকের জীবনে বেঁচে থাকার জন্য কারো প্রয়োজন হয় না। আর শামুক কি করে, সে তার যে হাউস আছে বা তার যে বাড়ি আছে সেই বাড়িকে সাথে নিয়েই সে বড় হয়। তো এখানে চারটা অপশন। প্রথমে কি বলছে, অপশন নাম্বার এতে আছে কার, বিতে আছে হাউস, সিতে আছে ড্রেস এবং ডিতে আছে বডি। তো এখানে কোনো কিছু না দেখেই তোমরা চোখ বন্ধ করে অপশন নাম্বার বি যেটা আছে হাউস, এই হাউসে টিক মেরে দেবে। চলো এরপর দেখে নেই কোশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে। এখানে বলছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ড্যাশ। দ্য স্নেল মানে শামুক, ডাজন্ট ফিয়ার সে ভয় করে না কিসের। আমরা সকলে জানি শামুক একটা জিনিসের ভয় করে না, সেটা কিসের, সেটা হচ্ছে পড়ে যাওয়ার। কারণ প্রথম লাইনেই কি বলেছিল, টু গ্রাস ওর লিভস ওর ফ্রুট ওর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার টু ফল। অর্থাৎ শামুক এই জিনিসগুলোর সঙ্গে এমন করে লেগে থাকে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তাই অবশ্যই তোমাদের এখানে উত্তর হয়ে যাবে ফল। তো এখানে উত্তরের অপশনগুলোতে কি আছে, বলছে ক্লাইম আছে, ক্লাইম মানে হচ্ছে ওঠা। আর কি বলছে, ফল আছে মানে পড়ে যাওয়া, স্টিক মানে হচ্ছে লেগে থাকা, আর ইট মানে হচ্ছে খাওয়া। তো এখানে অবশ্যই তোমরা অপশন নাম্বার বিতে যে ফল আছে ফলকে উত্তর করে দেবে বা এটাতেই টিক মেরে দেবে। এরপরে দেখে নিয়ে চলো কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে। এখানে বলছে ইনসাইড হিজ হাউস মানে তার ঘরের মধ্যে কি হচ্ছে, দ্য স্নেল ফিলস মানে শামুক অনুভব করে। তো শামুক তার ঘরের মধ্যে কি অনুভব করে, এখানে কি বলা হচ্ছে, বলছে প্রোটেক্টেড অনুভব করে মানে সে সুরক্ষিত অনুভব করে, না ইনসিকিউর মানে অসুরক্ষিত অনুভব করে, নাকি কনফিউজড মানে সে বিভ্রান্তি অনুভব করে, নাকি ডিতে বলছে অ্যাংরি সে রাগী অনুভব করে। তো এখানেও তোমরা অপশন নাম্বার এতে প্রোটেক্টেড বলে যে অপশন আছে এটাকেই টিক মারবে। তো চলো দেখে নিই এরপর কোশ্চেন নাম্বার 4 এখানে কি বলা হচ্ছে, বলছে দ্য স্নেল হ্যাজ টু পাওয়ার অফ। দ্য স্নেল মানে শামুকের, হ্যাজ দ্য পাওয়ার অফ মানে কিসের ক্ষমতা আছে, শামুকের কোন ক্ষমতা আছে। এখানে কি কি বলা হচ্ছে, বলছে সেলফ ডিভোশন আছে, সেলফ ডিস্ট্রাকশন আছে, সেলফ কালেকশন আছে আর সেলফ ডিনায়াল আছে। তো অবশ্যই এখানে কোনো কিছু না দেখি সেলফ কালেকশন যেটা আছে ওটাকেই টিক মারবে, কারণ আমরা সকলেই জানি শামুকের একটা সেলফ কালেক্টিং পাওয়ার আছে। তাই তোমাদের অপশন নাম্বার সি যেটা আছে এটাকেই টিক মারলে সঠিক উত্তর হয়ে যাবে। চলো এরপর দেখে নিই বিয়ের দাগে কি বলা হচ্ছে,
বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার্স মিন। তো অর্থাৎ কি বলছে এখানে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার। কবিতার মধ্যে একটা ফ্রেজ দেওয়া ছিল কি, সেলফ কালেক্টিং পাওয়ার। তো এই সেলফ কালেক্টিং পাওয়ার কথার অর্থ কি? তো এখানে সেলফ কালেক্টিং পাওয়ার অর্থ অন্য কিছুই নয়, সেলফ কালেক্টিং পাওয়ার কথার অর্থ হচ্ছে কি নিজেকে গুটিয়ে নেওয়া। তো আমি তোমাদের প্রশ্ন দুটির উত্তর বোর্ডে লিখে দিচ্ছি, দেখো প্রথম প্রশ্নটা কি লিখবে, এখানে লিখে দেবে, এখানে কোশ্চেনে কি ছিল, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার্স মিন। তাই তোমরা কি লিখবে, সেলফ, SELF, সেলফ কালেক্টিং, COLLECTING, সেলফ কালেক্টিং পাওয়ার্স, POWER', সেলফ কালেক্টিং পাওয়ার্স কি, মিন, MEAN, মিন। এর মিন কি, অর্থাৎ অর্থ কি? এর অর্থ কিছুই নয়, এটা জাস্ট সহজ করেই লিখবে TO2 কালেক্ট, COLLECT, কালেক্ট হিমসেলফ অর হারসেলফ, তোমরা সহজেই লিখতে পারো, শুধু হিমসেলফ লিখলেই হয়ে যায়, টু কালেক্ট হিমসেলফ, এটুকু লিখলেই আর কিছু করার দরকার নেই, এখানেই তোমাদের 2 এ 2 দিয়ে দেবে। তাই তোমাদের কোনো রকম চিন্তা ছাড়াই খুব ছোট্ট করে এই অ্যান্সারটাকে মনে রেখো। এরপরে কি বলা হচ্ছে 2 নম্বর কোশ্চেনে, বলছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, মানে শামুক ওয়েল স্যাটিসফাইড হয় বা সন্তুষ্ট হয় কিসের দ্বারা। তো এটাও খুব সহজ একটা প্রশ্ন, আমরা সকলেই জানি শামুক তো আর মানুষের মতো নয়, তার যে সম্পদ আছে সেটাকে নিয়েই সে সুখী হয়। তো এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো, কি লিখবো, দ্য স্নেল। এখানে 2 নম্বর অ্যান্সার কি লিখবে, THE, দ্য স্নেল, SNAIL, স্নেল। স্নেল কি হয়, বিকামস, BECOMES, বিকামস ওয়েল, WELL, ওয়েল, স্যাটিসফাইড, SATISFIED, স্যাটিসফাইড, মানে শামুক ওয়েল স্যাটিসফাইড হয়, মানে শামুক অনেক বেশি সন্তুষ্ট হয় কিসের, কি নিয়ে, এখানে লিখে দেবে WITH, উইথ মানে নিয়ে, কি নিয়ে, হিজ, HIS, হিজ, হোল, WHOLE, হোল, ট্রেজার, TREASURE, এটাকে দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দেবে, দিলে তোমার 2 নাম্বার পাওয়ার মতো যোগ্য হয়ে গেল। এখান থেকে 2 নাম্বার কাটার ক্ষমতা কোনো টিচারের নেই। তো তোমরা বুঝতেই পারছো কোশ্চেন এবং অ্যান্সার কতটা সহজ হয়। চলো এরপরে দেখে নেই আনসিন প্যাসেজের মধ্যে কি আছে। কি বলা হচ্ছে এখানে, বলছে অন 28 মার্চ, অর্থাৎ মার্চ মাসের 28 তারিখ, অ্যাট অ্যারাউন্ড 12:50 PM, মানে ঠিক দুপুর অর্থাৎ 12:50 পরে লোকাল টাইম মানে স্থানীয় সময় কি হয়েছিল, পাওয়ারফুল 7.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার। সেখানে কি হয়েছিল, মানে 7.7 মাত্রার একটা ভূমিকম্প আঘাত হানে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুরু হচ্ছে ডেট দিয়ে বা সময় দিয়ে, অর্থাৎ এটা অন্য কিছুই নয়, এটা একটা রিপোর্ট মানে একটা খবর। তো কি হয়েছিল, যে কোনো একদিন 28 তারিখ মার্চ মাসে সেখানে কি হয়েছিল, 12:50 পরে স্থানীয় সময়ে ওখানে একটা আর্থকোয়েক বা ভূমিকম্প ঘটেছিল। তো এরপরে কি বলছে, উইথ ইটস এপিসেন্টার নিয়ার মান্দালা অ্যান্ড সাগাইং সিটিস অ্যাট দ্য শোয়ালো ডেপথ অফ 10 কিলোমিটার। অর্থাৎ এখানে খুব সহজ করেই বলা হচ্ছে তোমাদের যে এই যে মায়ানমারের যে ভূমিকম্পটা হয়েছিল কোথায়, বলছে নিয়ার মান্দালয়, মানে ওখানে মান্দালয় বলে একটা এরিয়া আছে সেখানে, এবং সেই সঙ্গে সাগাইং সিটি অ্যাট দ্য শোয়ালো ডেপথ অফ 10 কিলোমিটার, এবং সাগাইং যে সিটি ছিল বা সাগাইং যে শহর, এই সাগাইং শহর থেকে 10 কিলোমিটার গভীরে। তো সাগাইং এবং মান্দালয় এই দুটো এরিয়াতেই কি হয়েছিল, মায়ানমারের এই ভূমিকম্পটা হয়েছিল। তো এর পরের লাইনে কি বলছে দ্য ট্রিমর্স, ট্রিমর মানে কি, গতি, মানে ভূমিকম্পের এই যে গতি, এটা কি হয়েছিল, বলছে ওয়ার ফেলটাকে অনুভব করা হয়েছিল বা এটা অনুভূত হয়েছিল কাদের দ্বারাই, বলছে অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড, মানে দেশ এবং দেশের বাইরে। তো ভূমিকম্পের যে গতিটা শুধু মায়ানমার নয়, মায়ানমারের বাইরেও ছড়িয়ে পড়েছিল। আর তারপরে কি বলছে অ্যানাদার, মানে আরও একটা 6.4 ম্যাগনিটিউড আর্থকোয়েক ফার্দার সাউথ ফলোড উইথিন মিনিটস। তো কি হয়েছে, এখানেই কিন্তু থেমে থাকেনি, বলছে যে অ্যানাদার মানে আরও একটা 6.4 ম্যাগনিটিউড আর্থকোয়েক, মানে আরও একটা 6.4 মাত্রার ভূমিকম্প কি হয়েছে, বলছে ফার্দার সাউথ ফলোড, মানে দক্ষিণ প্রান্তে হয়েছে, উইথিন মিনিটস, মানে কয়েক মিনিটের মধ্যেই। তো ওই ভূমিকম্প শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে দক্ষিণ প্রান্তে আরও একটা ভূমিকম্প আঘাত হানে। আর কি করছে, বলছে প্রিলিমিনারি রিপোর্টস, মানে প্রাথমিক যে প্রতিবেদন আছে সেখানে কি হচ্ছে, বলছে ইন্ডিকেট করেছে দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল, মানে 1000-এরও বেশি মানুষজন ওয়ার কি হয়েছে, বলছে পিপল হ্যাভ বিন কিল্ড, তারা হত্যা হয়েছে বা তারা মারা গেছে। তো প্রতিবেদন থেকে জানা গেছে কি 1000-এর বেশি মানুষ তারা মারা গেছে, অ্যান্ড ওভার 2200, অর্থাৎ এবং 2200-এর বেশি মানুষ কি হয়েছে, তারা বলছে যে আদার্স ইনজিওর্ড, কি হয়েছে, তারা ইনজিওর হয়েছে, মানে তারা আহত হয়েছে। তো 1000-এর বেশি মানুষ তারা মৃত হয়েছে, 2200-এর বেশি মানুষ তারা আহত হয়েছে। আর কি বলছে সেই সঙ্গে, বলছে হোয়াইল অ্যাপ্রক্সিমেটলি 200 আদার্স আর মিসিং ইন সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, এবং সেই সঙ্গে কি 200 জন পিপল বা 200 পিপল তারা কি হয়েছে, বলছে প্রায় 200 জন মানুষ তারা মিসিং হয়েছে, মানে তারা হারিয়ে গেছে কোথায় থেকে, বলছে সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, মানে মধ্য এবং উত্তর পশ্চিম মায়ানমার থেকে। এরপরে কি বলছে দ্য মেজরিটি অফ দ্য ডেথস, মানে এই যে মারা যাওয়া বা মৃতদের বেশিরভাগটাই কি হয়েছে, বলছে ওয়ার রিপোর্টেড ইন দ্য মান্দালয় এরিয়া,
বলছে রিপোর্ট করে দেখা গেছে কি যে যতজন লোক মারা গেছে বেশিরভাগটাই মান্দালয় এরিয়া থেকেই। আর কি বলছে বলছে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল মানে রাজ্য প্রশাসন যে পরিষদ আছে সেখানে কি বলছে যে এসএসসি হ্যাজ ডিক্লেয়ার তারা ঘোষণা করেছে স্টেট অফ এমার্জেন্সিস ফর ব্যাগো রিজিয়ন, মানে কি তারা একটা এমার্জেন্সি একটা সিচুয়েশনের কন্ডিশন তারা জারি করছে, মানে তারা জরুরি অবস্থাকে অ্যালার্ট করছে। কার জন্য বলছে ফর বাগো রিজিয়ন, মানে বাগো বলে একটা এরিয়া আছে, সেই বাগো এরিয়াতে তারা কি করলো তারা জরুরি একটা মানে অবস্থা বলে তারা ঘোষণা করে দিল। তারপরে কি করছে আর বলছে মান্দালয় রিজিয়ন, সেই সঙ্গে মান্দালয় রিজিয়নেও আর কি করেছে বলছে নেপিতাও, মানে নেপিতাও বলে আরও একটা জায়গা আছে যেটা কি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কি যে কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখানে আমাদের যে রাজ্য প্রশাসন পরিষদ বা দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল যেটা ছিল এ কি করেছিল বলছে হ্যাজ ডিক্লার্ড স্টেট অফ এমার্জেন্সি, মানে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে বেশ কয়েকটা জায়গায়। কোনগুলো যে বাগো রিজিয়নে মানে বাগো অঞ্চলে, মান্দালয় অঞ্চলে, সেই সঙ্গে নেপিতাও নামে কেন্দ্রশাসিত অঞ্চলে। এরপরে কি বলছে বলছে সাগাইং রিজিয়ন মানে সাগাইং যে এরিয়া, আর কি বলছেন পার্টস অফ সান স্টেট, এবং সেই সঙ্গে সান স্টেটের বেশ কিছু জায়গা যেখানে কি হচ্ছে বলছেন কল ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স, মানে তারা সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। তারপরের পার্টে কি বলা হচ্ছে বলছে দ্য আর্থকুয়েক কজড, মানে এই ভূমিকম্পটা ঘটেছে কিসের জন্য বলছে কি ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন অফ হোমস অ্যান্ড সেভার ড্যামেজ অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, মানে এই যে ভূমিকম্পের ফলে বেশ কিছু ক্ষতি হয়েছে, যেমন কি বলছে কজড ওয়াইড স্প্রেড মানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষয়ক্ষতি বলছে অফ হোমস মানে ঘর বাড়ির সঙ্গে কি বলছে অ্যান্ড সেভার ড্যামেজ, এবং আরও ক্ষতি হয়েছে টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামোর। তো যে পরিকাঠামো যেটা থাকে না শহরের বা কোনো একটা এরিয়ার সমস্ত পরিকাঠামো থেকে শুরু করে ঘর বাড়ি এখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পের জন্য। পরে কি বলছে ইনিশিয়াল রিপোর্টস মানে প্রাথমিক যে খবর সেখানে ইন্ডিকেট মানে তুলে ধরা হয়েছে, মানে প্রাথমিক খবর মারফত জানা গেছে কি দ্যাট যে মান্দালয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে মান্দালয়ে যে একটা এয়ারপোর্ট ছিল বা বিমানবন্দর ছিল ওটা কি হয়েছে বলছে উইথ কমার্শিয়াল ফ্লাইটস ক্যান্সেলড আনটিল ফার্দার নোটিস, মানে পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর কি হচ্ছে বলছে মেজর ব্রিজ, সেই সঙ্গে কি অনেকগুলো ব্রিজ মানে অনেকগুলো যে ব্রিজ থাকে সেগুলো, আর কি রোডস মানে রাস্তা, আর সঙ্গে কি আছে ইউনিভার্সিটিজ হোটেলস, আর কি হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস অ্যান্ড পাবলিক সার্ভিসেস, আর কি বলছে বিল্ডিংস ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াজ হ্যাভ বিন হ্যাভিলি ড্যামেজড ওয়ার ডিস্ট্রয়েড, মানে কি হয়েছে এখানে এই ভূমিকম্পের জন্য বেশ কিছু ব্রিজ, রাস্তাঘাট, ইউনিভার্সিটি, হোটেল, ঐতিহাসিক এবং ধার্মিক যে জায়গাগুলো সেগুলো, এবং সেই সঙ্গে বেশ কিছু জায়গা শহর এবং গ্রামাঞ্চলের সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা সেগুলো ধ্বংস হয়ে গেছে। এরপরে কি বলছে থাউজেন্ডস অফ পিপুল মানে হাজার হাজার লোকজন আর স্পেন্ডিং দ্য নাইটস তারা রাত কাটাচ্ছে কোথায় বলছে অন দ্য স্ট্রিটস মানে রাস্তায়, হাজার হাজার লোকজন তারা গৃহহীন হয়ে গিয়ে তারা রাস্তায় এখন রাত কাটাচ্ছে। আর কি বলছে আর ওপেন স্পেসেস অথবা খোলা জায়গায় ডিউ টু দ্য ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন টু হোমস, তাদের ঘর বাড়িগুলো ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। আর কি বলছে ওয়ার ফিয়ারিং অথবা ভয় পাচ্ছে ফার্দার কোয়েক্স মানে আরও ভূমিকম্পের জন্য, মানে শুধু এখানেই শেষ নয়, সেই সমস্ত মানুষগুলো যারা ঘর বাড়িহীন হয়ে আছে তারা আবারও ভূমিকম্পের জন্য তারা ভয় পাচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে বলছে সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার মানে এই যে পরিকাঠামোর যে সরবরাহ মানে পরবর্তী যে সুবিধাগুলো যে প্রদান করা। আর কি বলছে কমিউনিকেশন টাওয়ার্স এবং যোগাযোগের যে নেটওয়ার্কের যে টাওয়ারগুলো থাকে সেগুলো কি হচ্ছে বলছে আর সেভারলি ইম্প্যাক্টেড, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যোগাযোগ মাধ্যমের জন্য যে টাওয়ারগুলো থাকে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে কি হচ্ছে বলছে ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সার্ভিস মানে ইলেকট্রিসিটি এবং পানীয় জলের যে ভালো মানে যে ব্যবস্থা এটাও কি হয়েছে বলছে ওয়ার ডিসরাপ্টেড, এটাও ধ্বংস হয়ে গেছে। সঙ্গে কি হচ্ছে বলছে ইনক্লুডিং ইন ইয়াঙ্গন রিজিয়ন মানে ইয়াঙ্গান বলে একটা জায়গা আছে, এই ইয়াঙ্গন জায়গাতেও বা ইয়াঙ্গন যে অঞ্চল আছে সেখানেও এই সমস্যাগুলো দেখা গেছে। আর কি বলছে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল মানে ল্যান্ডলাইন যে ব্যবস্থা সেটা, সেই সঙ্গে কি মোবাইল এবং ইন্টারনেট ব্যবস্থা এটাও কি হয়েছে না অস্থিতি হয়ে গেছে, অর্থাৎ কি এটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ কি সেখানে কোনো রকমের কোনো যোগাযোগও করা ঠিকঠাক যাচ্ছে না। আর সঙ্গে কি বলা হচ্ছে বলছে ড্যামেজ টু দ্য ইয়াঙ্গান নেপিতাও মান্দালয় এক্সপ্রেসওয়ে মানে এখানে মান্দালয়ের যে একটা এক্সপ্রেসওয়ে মানে একটা স্থানীয় যে ট্রেনের কথা বলা হচ্ছে এটা এক্সপ্রেস ট্রেন সেটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কিসের জন্য বলছে এলইডি টু সার্ভিস ডিস্ট্রাকশনস মানে এলইডি সার্ভিসের জন্য, মানে ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেনের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই পরবর্তী এক্সপ্রেস ট্রেনগুলোও চলা বন্ধ হয়ে গেছে। এরপরে কি বলা হচ্ছে বলছে উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্ট্রাকশনস মানে কিসের জন্য যে কেটে বা ফেটে যাওয়ার জন্য কি হয়েছে বলছে ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস মানে হাইওয়ে যে বাসগুলো চলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে কি বলছে অ্যাজ দ্য ফুল স্কেল অফ দ্য ডিজাস্টার আনফোল্ডস মানে দুর্যোগের মাত্রা পুরোপুরি প্রকাশ হওয়ার পরে কি হচ্ছে বলছে আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইজ নিডেড কি করা হয়েছে টু সাপোর্ট দোজ অ্যাফেক্টেড মানে এই জরুরি যে মানবিক সহায়তার জন্য
তো তাদেরকে ডাকা হয়েছে বা সেখান থেকে কল করা হয়েছে। তো এই ছিল আমাদের আনসিন প্যাসেজ। এখান থেকে যে প্রশ্নগুলো হয় চলে দেখে নেই সেগুলো কি বলা হচ্ছে। তো প্রথমে একের দাগে যেগুলো বলা হচ্ছে কি টিক দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরটির পাশে টিক দাও। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড, মানে সেন্ট্রাল মায়ানমারে কটা নাগাদ বা কোন সময় নাগাদ এই ভূমিকম্পটা আঘাত হানে। এখানে চারটা অপশান। প্রথমে বলছে কি যে 12:50 AM আছে, বিতে বলছে 12টা PM আছে, সিতে 12:50 PM আছে, ডিতে কি 1টা PM আছে। তো অবশ্যই আমাদের প্রশ্নে বা আমাদের যে প্যাসেজ ছিল সেখানে 12:50 PM ছিল। এর দাগের অ্যান্সারটাকে চুজ করবে না, কারণ ওখানে 12:50 আছে ঠিকই, কিন্তু ওখানে AM আছে। তো চলো এরপর দেখে নিই কোশ্চেন নাম্বার 2 কি বলছে। দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড অন, মানে আর্থকোয়েকটা বা ভূমিকম্পটা কবে ঘটেছিল। চারটে অপশান কি বলছে 26 মার্চ, 28 মার্চ, 29 মার্চ আছে, আর কি আছে 4 নম্বরে 27 মার্চ। তো অবশ্যই আমাদের 28 মার্চ ছিল, মানে 28 তারিখ ছিল মার্চ মাসের। তো অপশন নাম্বার বি হবে তোমাদের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে দ্য আর্থকোয়েক হ্যাড এ সোয়ালো, দ্য আর্থকোয়েক হ্যাড এ সোয়ালো ডেপথ অফ, মানে যে আর্থকোয়েক বা ভূমিকম্পটা ঘটেছিল কত কিলোমিটার মানে গভীরে। এখানে উত্তরে কি বলা হচ্ছে চারটে অপশান। প্রথমে এতে বলছে 9 কিলোমিটার, বিতে বলছে 5 কিলোমিটার, সিতে 10 কিলোমিটার, ডিতে 11 কিলোমিটার। তো অবশ্যই সি এর দাগে 10 কিলোমিটার তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে যে অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় 200 ওয়ার মিসিং ইন, মানে প্রায় 200 জন লোক বা প্রায় 200 জন পিপল তারা মিসিং হয়ে গেছে বা তারা হারিয়ে গেছে। ইন কোথায় বলছে সেন্ট্রাল মায়ানমার, না বোথ এ অ্যান্ড সি, নাকি বলছে নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, নাকি নান অফ অ্যাবভ। তো আমরা দেখেছি 200 জন যে পিপল তারা নিখোঁজ হয়েছে সেন্ট্রাল মায়ানমার, সেই সঙ্গে নর্থ ওয়েস্টার্ন মায়ানমার একই সাথেই। তো সেই জন্য এখানে আমাদের অপশন নাম্বার বি যেটা আছে বোথ এ অ্যান্ড সি, ওটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো দেখে নিই এরপর কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে। এখানে বলছে ড্যামেজ এলইডি টু সার্ভিস ডিস্ট্রাকশন ইন। তো এখানে কি হয়েছে ড্যামেজ এলইডি, মানে যে এলইডি যে সার্ভিসটা ডিস্ট্রাকশন হয়েছিল, যে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোথায় বলছে ইন মান্দালা এক্সপ্রেসওয়ে, না বাগো এক্সপ্রেসওয়ে, নাকি ইয়াঙ্গান নে পি মান্দালা এক্সপ্রেসওয়ে, নাকি ডিতে বলছে সাগাইং এক্সপ্রেসওয়ে। তো অবশ্যই তোমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সিতে ইয়াঙ্গান নে পি মান্দালা এক্সপ্রেসওয়ে, এটাই হচ্ছে সঠিক উত্তর। চলো এরপর দেখে নিই শেষ যে কোশ্চেন আছে কি দ্য আর্টিকেল, মানে এই যে আর্টিকেলটা মানে এই যে টেক্সটটা ইজ এ অথবা অ্যান, মানে এটা কি। তো এখানে অপশানগুলো কি কি আছে, এ বলছে রিপোর্ট, বি বলছে এসে, সি বলছে স্টোরি, আর ডি বলছে মেমোয়ার। তো এখানে অবশ্যই উত্তর হয়ে যাবে এটা একটা রিপোর্ট। তো এই ছিল আমাদের আনসিন প্যাসেজ থেকে 6টা এমসিকিউ প্রশ্ন। চলো এরপর আমরা দেখে নিই বিয়ের দাগে কি বলা হচ্ছে। এরপরে দেখো তোমাদের বিয়ের দাগে 3টা ট্রু ফলস কোশ্চেন আছে এবং একই সঙ্গে তোমাদের সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা তুলে ধরার কথা বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নে কি বলছে যে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, মানে প্রাথমিক যে রিপোর্ট করা হয়েছিল বা প্রতিবেদন করা হয়েছিল সেখানে 1000 জন মানুষ মারা যাওয়ার খবর এসছে। এটা কি সত্যি? অবশ্যই এটা তোমাদের ভুল হবে। কারণটা কি, কারণ আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম দেখো যে প্রিলিমিনারি রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট আপওয়ার্ড অফ 1000 পিপল, মানে 1000-এর বেশি মানুষ কি হয়েছিল বলছে হ্যাভ বিন কিল্ড, মানে তারা হত্যা হয়েছিল বা তারা মারা গেছিল। তাই তোমরা এখানে বক্সের মধ্যে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা এই একই লাইনটা প্রিলিমিনারি রিপোর্ট থেকে শুরু করে কিল পর্যন্ত লিখলেই শেষ। চলো এরপর দেখে নিই কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলা হচ্ছে যে ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস। তো এই যে ল্যান্ডলাইন ছিল, মোবাইল এবং ইন্টারনেটের যে পরিষেবা এটা কি আনএফেক্টেড ছিল, মানে এটা কি কোনো রকমের এফেক্ট পড়েনি, মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ট্রু হবে না ফলস হবে? তো নিঃসন্দেহে এটাও তোমাদের ফলস হবে। আর উত্তরে তোমরা কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে কি যে ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল। আনস্টেবল মানে কি অস্থিতি। তো আমরা সকলেই জানি এই 3টা জিনিস কি অস্থিতি হয়ে গেছিল বা আনস্টেবল হয়ে গেছিল। এই অপশনটাও তোমাদের ভুল হবে এবং এখানে যে সাপোর্টিং স্টেটমেন্ট সেখানে তোমরা এই লাইনটাকে টুকে দেবে। চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 3। এখানে কি বলা হচ্ছে বলছে ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্স হাইওয়ে, কি বলছে যে ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস। তো এখানে যেটা বলা হয়েছে কি যে রাস্তার মাঝখানে ফাটল ধরার জন্য হাইওয়ের বাসগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো অবশ্যই এইটা তোমাদের ঠিক হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে দেখো তোমাদের লিখে দিয়েছি কি যে উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন, এই লাইনটা লিখে দেবে। আর বক্সের মধ্যে টি লিখলেই তোমাদের এই 3টা কোশ্চেন এবং তার উত্তর ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এরপরে দেখে নেই তোমাদের পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে। সি এর দাগে কি বলা হচ্ছে যে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কয়েকটা প্রশ্ন আছে, বেশ কয়েকটা প্রশ্ন। চলো আমরা একের পর এক উত্তর সহ জেনে নেই। চলো দেখে নেই প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। কি বলছে এখানে যে হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ, মানে এই যে আর্থকোয়েকের জন্য বা ভূমিকম্পের জন্য কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। তো তোমাদের সুবিধার জন্য আমি একেবারে সহজ এবং সুন্দর উত্তর স্ক্রিনের উপরেই শো করছি, তোমরা এগুলোকে দেখে নাও। তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা নিজের মতো করে একদম সহজ ভাষায় কি লিখবে, দ্য আর্থকোয়েক ড্যামেজ, মানে এই আর্থকোয়েকটা বা ভূমিকম্পটা ড্যামেজ করেছে মানে ক্ষতিগ্রস্ত করেছে কি কি বলছে মেনি হোমস, মানে অনেকগুলো বাড়ি, অ্যান্ড বিল্ডিংস এবং অনেকগুলো বিল্ডিংকে, সেই সঙ্গে কি বলছে বলছে রোডস, ব্রিজেস অ্যান্ড পাবলিক সার্ভিসেস,
ওয়ার অলসো ব্যাডলি এফেক্টেড, মানে এগুলো ওই ঘর বাড়ির সঙ্গে বা ওই বিল্ডিংগুলোর সঙ্গে সমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলা হচ্ছে 2 নম্বর প্রশ্নে, বলছে হোয়েন ডিড দ্য আর্থকোয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, মানে এই যে সেন্ট্রাল মায়ানমারে এই যে ভূমিকম্পটা কখন আঘাত এনেছিল। তো এর উত্তর আরও সহজ করে তোমাদের দেওয়া হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, বলছে ইট স্ট্রাক, মানে এটা আঘাত করেছিল কখন, বলছে অন 28 মার্চ, মানে মার্চ মাসের 28 তারিখ। আর কি বলছে, বলছে দ্য টাইম, মানে এই যে সময়টা ওয়াজ মানে ছিল, সময়টা কি ছিল, বলছে অ্যারাউন্ড 12:50 PM, মানে 12:50 PM। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গান নেপিতাও মান্দালয় এক্সপ্রেসওয়ে অ্যাফেক্টেড, মানে কিভাবে এই ইয়াঙ্গান নেপিতাও মান্দালয় যে এক্সপ্রেস হয়েছিল বা এই যে ট্রেন ছিল, দূরপাল্লার যে ট্রেন, এটা কেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর উত্তর তোমাদের সহজ করে দেওয়া হচ্ছে, দেখো কি বলছে এখানে, দ্য এক্সপ্রেসওয়ে হ্যাড ক্রাক্স, মানে এক্সপ্রেসওয়েটা ভেঙে গেছিল বা এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ান ইট সারফেস, তার সারফেসের জন্য, মানে তার পরিকাঠামোর জন্য। আর কি বলছে, বাসেস হ্যাড টু স্টপ বিকজ অফ দিস ডিস্টরশনস, মানে বাসগুলোকেও এই ক্ষতির জন্য, মানে এই যে ইনফ্রাস্ট্রাকচারের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এর জন্য থেমে যেতে হয়েছিল। তো চলো এরপর দেখে নিই কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে হুইচ রিজিয়নস অ্যান্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ডিক্লেয়ার এই স্টেট অফ এমার্জেন্সি ফর, মানে কোন কোন এরিয়াতে এই যে এসএসসি অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যে কাউন্সিল আছে, এই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জরুরি অবস্থা ঘোষণা করেছে। তো এর উত্তরে কি হবে, চলো দেখে নেই। তো এখানে কি বলছে, যে দে ডিক্লেয়ার, মানে তারা ঘোষণা করেছে এমার্জেন্সি, মানে এই জরুরি অবস্থা কোথায়, বলছে ফর ব্যাগো, মান্দালয়, সাগাইং অ্যান্ড পার্টস অফ সান স্টেট, মানে এই যে জায়গাগুলোর নাম বললাম, এই জায়গাগুলোতে কি করেছিল, ওই যে এসএসসি তারা এখানে জরুরি যে অবস্থা ঘোষণা করেছিল। আর কি বলছে, বলছে নেপিতাও ওয়াজ অলসো ইনক্লুডেড, মানে এর সঙ্গে নেপিতাও জায়গাটাও ইনক্লুড ছিল, মানে অন্তর্গত ছিল। তো চলো এরপরে দেখে নেই সেকশন নাম্বার বি, অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে প্রত্যেকটা পার্ট তোমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করা হবে। তো প্রথম পার্টে কি বলা হচ্ছে, চারের দাগে কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করো। চলো আমরা বোর্ডে দেখে নেই কোনটা কি হবে। তো এরপরে চারের দাগে কি বলা হচ্ছে, বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থানে সঠিক অল্টারনেটিভকে বেছে নিয়ে লেখো। তো কি বলা হচ্ছে, চলো বোর্ডে দেখে নেই। বলছে কি ফুড, তারপরে ড্যাশ, আর কি বলছে কিপ আছে, কিপস আছে অ্যান্ড কেপ্ট আছে। আর কি বলছে, বলছে আস অ্যালাইভ অ্যান্ড ড্যাশ গিভস গেভ আস হেলথ। এর পরের লাইনে কি বলছে, বলছে বাট ইট ডু আছে, ডাজ অ্যান্ড ডিড আছে। আর কি বলছে পরে, এর লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। তো যদি আমরা এর বাংলা মানে ব্যাখ্যা করি, তো এখানে কি দাঁড়াচ্ছে, বলছে ফুড মানে খাবার কি করে, মানে রাখে আমাদেরকে, কি রাখে, বলছে অ্যালাইভ মানে জীবন্ত, অর্থাৎ খাবার আমাদেরকে জীবন্ত রাখে। আর পরে কি বলছে, অ্যান্ড গিভ মানে এবং দেয়, কি দেয়, বলছে কি আস হেলথ, আমাদের একটা ভালো শরীর দেয় বা ভালো চেহারা দেয়। সেই সঙ্গে বলছে বাট কিন্তু ইট, মানে কিন্তু এটা আবার কি করে, লট অফ হার্ম মানে অনেক ক্ষতি হয়, মানে কিন্তু এটা আবার কি অনেক সময় অনেক ক্ষতিও করতে পারে। ইট মানে যদি, কি করি, উই ইট মানে আমরা খেয়ে ফেলি, মোর দ্যান উই নিড, আমাদের যতটা প্রয়োজন এর থেকে বেশি যদি আমরা খেয়ে ফেলি, এটা আমাদেরকে ভালোর থেকে ক্ষতিটাই বেশি করে। তো এখানে কোন ভার্বটা এখানে বসবে বা কোথায় কোনটা বসবে, চলো দেখে নেই। তো আমরা পুরো বাক্যটাকে দেখলে বা পুরো প্যাসেজটাকে দেখে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসে। তাই আমরা প্রথমে ফুডের পরে, ফুড যেহেতু একটা নাম বা নাউন, তাই অবশ্যই এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যোগ হবে। তো প্রথমে আছে কিপ আছে, কিপস আছে আর কেপ্ট আছে। তো এখানে আমরা দেখছি কিপস যেটা আছে এখানে এস বা ইয়েস যোগ করা, তাই এটাই হবে সঠিক উত্তর। তোমরা এখানে শূন্যস্থানে লিখে দেবে কে ডবল ই পি, তারপরে হচ্ছে ইয়েস। এরপরে কি বলছে, বলছে অ্যান্ডের পরে আবার সেম একই জিনিস, দেখো গিভ আছে, গিভস আছে অ্যান্ড গেভ আছে। তো কোনো কিছু না দেখেই তোমরা GIVES যেটা আছে, GIVES সেটাকেই দিয়ে দিলেই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং শেষ যে শূন্যস্থান আছে কি বলছে, বাট ইট ডু আছে, ডাজ আছে আর ডিড আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে হচ্ছে, তাই অবশ্যই ডু অথবা ডাজ নিয়ে হবে। আমরা সকলেই জানি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময়ের জন্য ডাজ বসে, তাই এখানে তোমরা DOES লিখে দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমাদের ভার্বের 3টে প্রশ্নের সমাধান। চলো এরপরে দেখে নিই কোশ্চেন নাম্বার 5-এ কি বলা হচ্ছে। এরপরে 5-এর এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, মানে শূন্যস্থানগুলিতে সঠিক আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে পূরণ করো। তো এখানে প্যাসেজটা আমি তোমাদের লিখে দিয়েছি বোর্ডে, দেখো বলছে দ্য অ্যাসেস ড্যাশ বাপু ওয়ার ইমার্সড ড্যাশ দ্য গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড ড্যাশ দ্য ব্যাঙ্ক। তো এই প্যাসেজটি তোমাদের নয়নতারা সেগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্প থেকে নেওয়া হয়েছে। তো এখানে কোথায় কি বসবে,
আসবে চলো দেখে নিই। প্রথমে কি বলছে, দ্য অ্যাসেস ড্যাশ বাপু। তো আমরা জানি কি যখন র বা এর বোঝানো হয় তখন অন্য কিছুই নয়, আমাদের শূন্যস্থানে ও আর এফ লিখতে হয়। ওয়াফ, ওয়াফ মানে হচ্ছে র বা এর, অর্থাৎ কি দ্য অ্যাসেস অফ বাপু মানে বাপুর অ্যাসেস মানে বাপুর যে ছাই বর্ষ, এটা কি হয়েছে বলছে ওয়াজ ইমার্স, এটাকে বিসর্জন দেওয়া হয়েছে কোথায়, ড্যাশ দ্য গ্যাঞ্জেস। তো যদি বড় কোনো জায়গা হয় বা কোনো নদী বা সমুদ্রের নাম হয় তাহলে আমরা এখানে কি দেই, আই আর এন, ইন দেই। এখানে তাহলে কি হবে, ইন হবে। এবং সবশেষে 3 নম্বর যে শূন্যস্থান আছে কি হবে এখানে বলছে হোয়ার, যেখানে হিউজ ক্রাউড মানে প্রচুর পরিমাণে লোকজন, হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল কোথায়, ড্যাশ দ্য ব্যাংক। যদি তোমরা বইয়ের প্যাসেজ দেখো, দেখো ওখানে লেখা আছে কি ইএটি অ্যাট দ্য ব্যাংক। যদি তোমরা অ্যাট কথাকে না উল্লেখ করো এখানে তোমরা মনে করলে কি লিখতে পারো, ও আর এন দিতে পারো, অন দ্য ব্যাংক। দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাড করলেই এখানে হয়ে যাবে এবং দুটোই সঠিক উত্তর। চলো এরপরে দেখে নেই 5 দাগে বিতে কি বলা হচ্ছে। প্রথম প্রশ্নে কি বলছে, বলছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, এটাকে কি করতে বলছে, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে বলছে। আমরা জানি প্রত্যেকটা ডিগ্রি পরিবর্তন করতে গেলে আমাদের দুটো করে পার্ট পাই, একটা শুধু দা যুক্ত, একটা অন অফ দা যুক্ত। তো এখানে অবশ্যই অন অফ দা যুক্ত আছে, তাই এর যে ডিগ্রি চেঞ্জ যেটা হবে তার উত্তরটা তোমাদের করে দিয়েছি। দেখে নাও কি, যে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার। যদি অন অফ দা হয় তাহলে কি দ্যান মোস্ট আদার হয়, আর যদি শুধু দা যুক্ত হয় তাহলে কি দ্যান এনি আদার হয়। তোমরা সকলে এটা জানো, তাই এখানে উত্তরটা আমাদের কি হবে, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন, এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এরপরে 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখে নেই, বলছে উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, এটাকে কি করতে বলছে, বলছে ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। তো এখানে নাউন ফর্ম লিখতে বলছে কার, রেসপেক্টফুলি কথাটার। আমরা সকলে জানি রেসপেক্টফুলি যে বিষয়টা বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব মানে ভার্বকে নিয়ে যে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, তাই রেসপেক্টফুলিকে কি করতে হবে, আমাদের নাউন ফর্ম লিখতে হবে। আর রেসপেক্টফুলির নাউন ফর্ম কি, সেটা হচ্ছে রেসপেক্ট। একদম ইজিতে তোমাদের লিখে দিয়েছি কি, উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। শুধু কি করেছো, রেসপেক্টফুলিটাকে আমরা শুধু রেসপেক্ট লিখেছি আর সামনে একটা WITH উইথ লাগিয়ে দিয়েছি, ব্যাস কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে 3 নম্বর কোশ্চেনে কি বলছে, মাই সিস্টার ওয়েন্ট মানে আমার বোন কি করেছিল, যে ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ আ বিউটিফুল হিল টাউন। তো এখানে কি বলছে, যে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, মানে এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, মানে জটিল বাক্যে পরিণত করতে। তো একদম ইজি, আগের প্রশ্ন দুটোর থেকে এটা আরও বেশি ইজি। তো এখানে কি বলছে, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। এখানে আমি অন্য কোথাও কিচ্ছু করিনি, শুধু যেখানে ইট ছিল ইটটাকে করেছি শুধু হুইচ, আইটি ইট যেটা ছিল ওটাকে আমি হুইচে পরিণত করেছি, আর এখানে একটা কমা দিয়েছি আর দুটো বাক্যকে জুড়ে দিয়েছি। এখানে অন্য কোনো কাজ নেই, একদম ইজি বা সহজ উত্তর। তোমরা চাইলে যে কেউ এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। চলো এরপরে দেখে নেই সিয়ের দাগে কি বলা হচ্ছে। তো সিয়ের দাগে দেখো তোমাদের 3টা ফ্রেজাল ভার্ব আছে। প্রথমটা কি বলা হচ্ছে, বলছে হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। এখানে দেখো কন্টিনিউর তলায় দাগ আছে। তো কন্টিনিউর ফ্রেজাল ভার্ব কি, আমরা দেখো বোর্ডে লিখে দিয়েছি, কন্টিনিউ কি হয়, ক্যারি অন। যেহেতু কন্টিনিউড করা আছে, পাস্ট করা আছে, তাই আমরা ক্যারিকে ক্যারিড করে দিয়েছি, ক্যারিড অন। তোমরা এভাবেই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। এরপরে 2 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, দ্য পেশেন্ট ডেড ইন হিজ স্লিপ। দ্য পেশেন্ট ডেড ইন হিজ স্লিপ, ডেডের তলায় দাগ। তো ডেডের ফ্রেজাল ভার্ব আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কি না পাস্ট অ্যাওয়ে। তো যেহেতু ডেড দেওয়া আছে আমরা তাই এখানে কি করেছি, এখানে পাস্ট অ্যাওয়ে লিখে দিয়েছি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3 নম্বরে কি বলা হচ্ছে, বলছে হ্যাভ ইউ রিড দিস বুক। এখানে দেখো রিডের তলায় দাগ। রিডের ফ্রেজাল ভার্ব কি হয়, ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু। তো যেহেতু রিডের 3টে ফর্ম একই, তাই আমরা গো থ্রু করেই লিখে দিয়েছি। তাই আমরা 3টে ফ্রেজাল ভার্ব এখানে কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই তোমরা এবিটিএ টেস্ট পেপারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ফ্রেজাল ভার্ব আছে পরীক্ষার আগে সবগুলোকে ক্লিয়ারলি মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যেও। চলো এরপরে দেখে নেই 6 দাগে কি বলা হচ্ছে। দেখো এখানে আমরা সকলেই জানি যে আনসিন প্যাসেজ থেকে 4টা ওয়ার্ডকে তুলে দেওয়া হয়, মানে 4টা ওয়ার্ডের মিনিং এখানে লিখে দেওয়া হয়। সেই ওয়ার্ডগুলো আনসিন প্যাসেজের মধ্যে কোথায় আছে সেখান থেকে তার সিনোনিম খুঁজে নিয়ে লিখতে হয়। তো এখানে যে 4টে ওয়ার্ডের কথা বলা হয়েছে, কি কি ওয়ার্ড ছিল, একটা দেওয়া হচ্ছে সেক্স। সেক্স মানে কি, মানে ঝাঁকানো বা নাড়ানো। 2 নম্বরে কি বলছে, রিলেটেড টু দ্য টাউন মানে শহর সম্পর্কিত, যেটাকে আমরা শহর বলি। 3 নম্বরে কি বলেছে, যে ফিলান্থ্রোপিক। ফিলান্থ্রোপিক মানে কি, যে মানব পরোপকারী বা মানব উপকারী যে মানুষ তাকে বলা হয়। আর 4 নম্বরে কি দেওয়া আছে, টু এ গ্রেট ডিগ্রি, যেটাকে আমরা খুব বা হেভি বলি। তো এখানে প্রথম উত্তরটা কি হবে, দেখো জানি শেক। শেক মানে হচ্ছে ঝাঁকানো। তো শেকেরটা আমরা কি লিখেছি, যে ট্রিমর্স। তোমাদের প্যাসেজের মধ্যে দেওয়া আছে, দেখবে ট্রিমর্স বা গতি বলে লেখা আছে। তো শেকটা তোমরা ট্রিমর করবে। 2 নম্বর যেটা দেওয়া আছে রিলেটেড টু দ্য টাউন, তোমরা সকলেই পড়েছো, দ্য ক্যাট যখন পড়েছো ওখানে এই যে আরবান কথাটা তোমরা পড়েছো নিশ্চয়ই। তো এখানে কি রিলেটেড টু দ্য টাউন, এটাকে তোমরা কি করবে, আরবান লিখে দেবে, URBAN লিখে দিলেই হয়ে যাবে। এবং 3 নম্বর যে ওয়ার্ডটা আছে কি, ফিলান্থ্রোপিক মানে হচ্ছে মানব উপকারী। তো এটা কি হবে, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান, তোমার প্যাসেজের মধ্যে লেখা আছে, ওটাকেই এখানে লিখে দেবে, HUMANITARIAN লিখে দিলেই কাজ শেষ। এরপর 4 নম্বর যে ওয়ার্ডটা আছে কি, যে টু এ গ্রেট ডিগ্রি মানে একটা বিশেষ বা বেশি বেশি কিছু বা খুব বেশি করে, এটাকে উত্তর কি হবে, হেভিলি, HAVILY, হ্যাভিলি লিখলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। এবং তোমার 4টে যে ওয়ার্ড
তুমি প্রপারলি লিখতে পারলে এবং এর যে নাম্বারটা প্রত্যেকটা 2 নাম্বার করে, 4 গুণ 2 সমান সমান 8 নাম্বার, এখান থেকে তোমার পা কেউ আটকাতে পারবে না। তো তোমরা অবশ্যই যতগুলো আনসিন আছে সবগুলো A to Z করার চেষ্টা করো, এবং এটা করতে পারলেই তোমার পরীক্ষায় যে কোশ্চেন আসুক সেটা যে প্রান্ত থেকে আসুক তুমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করে আসতে পারবে। তো এরপরে আসি সেকশন সি, রাইটিং সেকশন নিয়ে। প্রথমে কি বলা হচ্ছে 7 দাগে, বলছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্টস টু রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস হাউ অনলাইন শপিং ইজ ডান। তো প্রথম যেটা দেওয়া আছে কি তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে কি যে হাউ অনলাইন শপিং ইজ ডান, মানে কিভাবে একটা শপিং করতে হয়, মানে অনলাইনে কেনাকাটা কেমন করে করতে হয়। আসলে এটা একটা প্যারাগ্রাফ নয়, এটাকে আমরা প্রসেসিং বলি। তো এই প্রসেসিংটা তোমরা কেমন করে বানাতে হবে, কি করতে হবে একটু পরেই আলোচনা করছি। এরপরে 8 দাগে কি বলা হচ্ছে দেখে নাও, বলছে রাইট এ স্টোরি, মানে একটা গল্প লেখো উইথিন 100 ওয়ার্ডস, মানে কম বেশি 100 শব্দের মধ্যে কি নিয়ে, ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ দ্য টাইটেল অফ দ্য স্টোরি। এই নিচে যে হিন্টস দেওয়া আছে কিছু, এগুলোকে নিয়ে একটা গল্প লেখো এবং সেই গল্পের একটা টাইটেল দাও। এরপরে 9 দাগে কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে অ্যাজ দ্য গ্রুপ ক্যাপ্টেন অফ এডুকেশনাল ট্যুর টিম অফ ইউর স্কুল, যে ধরো তুমি তোমার স্কুলের এডুকেশনাল যে ট্যুর হয় সেই ট্যুরের ক্যাপ্টেন তুমি, তাই কি করতে বলছে রাইট এ নোটিস, একটা নোটিশ লেখো। আর কি বলছে ফর দ্য পার্টিসিপেন্টস, মানে কাদের জন্য, পার্টিসিপেট করার জন্য, মানে যারা পার্টিসিপেট করবে, মানে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য, ইন দ্য নেক্সট ট্যুর টু দীঘা, মানে পরবর্তী ট্যুর দীঘাতে যাওয়ার। আর কি বলছে ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি চাইলে নিচের পয়েন্টগুলোকে ফলো করতে পারো। তো এই হচ্ছে তোমাদের 3টা রাইটিং 14 নম্বর পেজে তোমাদের এবিটিএ টেস্ট পেপার যে স্কুলটা আছে সেই স্কুলের শেষে। তো দেখো ভিডিওটা প্রায় অনেকটাই লং হয়ে গেছে, এবং এই সঙ্গে যদি আমি 3টা রাইটিং স্কিল নিয়ে এটাকেও ব্যাখ্যা করি বা লাইন বাই লাইন তুলে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এবং যে কোনো শিক্ষার্থী সে ধৈর্য সহকারে কোনোদিন ভিডিওটি দেখতে পারবে না। তাই তোমাদেরকে বলবো, যদি তোমরা কেউ এই রাইটিংগুলোর বা এই 3টে রাইটিংয়ের সমাধান চেয়ে থাকো, আমাদের এমইটি কোচিং সেন্টারের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে যে কোনো রাইটিং স্কিল থেকে শুরু করে আমরা অবশ্যই এই রাইটিংগুলো তো ওখানে আপলোড করবোই, এবং সেই সঙ্গে তোমার যে কোনো কোয়ারি, মানে তোমার মনের মধ্যে থাকা যে কোনো প্রশ্ন তুমি ওখানে লিখলেই সাথে সাথে আমাদের এক্সপার্টরা তোমাদেরকে উত্তর দিয়ে দেবে। তাই চাইলেই তুমি আমাদের এমইটি কোচিং সেন্টারের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ভিডিওর উপরে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে ওখানে জয়েন করে তুমি তোমার মনের মধ্যে থাকা যে কোনো প্রশ্নের উত্তর তুমি জানতে পারো, এবং সেই সঙ্গে এই রাইটিংগুলোর অ্যান্সার তুমি পেতে পারো। তাই যদি তুমি এই কোশ্চেনগুলো বা রাইটিং সেকশনের অ্যান্সারগুলো তুমি পেতে চাও সুন্দর করে পিডিএফ আকারে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের পরীক্ষার জন্য যদি বিন্দু পরিমাণ উপকারে আসবে বলে তোমার মনে হয়, অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দিও এবং সেই সঙ্গে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা খুব তাড়াতাড়ি এর দ্বিতীয় যে পার্ট, অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে বা পরবর্তী যে কোশ্চেনের সেটগুলো আছে সেগুলো নিয়েও ভিডিও আনতে চলেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।